স্বাগত দীপ্ত নিউজ আপডেটে। আপনাদের সাথে আছে আমি তানিয়া আফরিন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, দুর্নীতিতে ছেয়ে গেছে সারা দেশ। এ অবস্থা থেকে উত্তরণের সময় লাগবে। নতুন বাংলাদেশ গড়তে সকলকে পাশে থাকার আহ্বান জানান তিনি। ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাই কমিশনার সহ জাতিসংঘ এবং বিভিন্ন সংস্থার প্রধানদের উদ্দেশ্যে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। ডক্টর ইউনূস বলেন, ক্ষমতায় টিকে থাকতে শেখ হাসিনা সব প্রতিষ্ঠানকে ধ্বংস করেছেন। বর্তমান সরকারের অগ্রাধিকার হলো আইন শৃঙ্খলা বাহিনীর দ্বারা সমাজে শান্তি ফিরিয়ে আনা। সবকিছু সংস্কার করার পরেই নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও জানান প্রধান উপদেষ্টা। It's a great country, great people. বাংলাদেশ একটি সম্ভাবনার দেশ, কিন্তু দুর্নীতির কারণে দেশের সব শেষ হয়ে গেছে। বিচার বিভাগ ভেঙে পড়েছে। দীর্ঘ সময় ধরে গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ করা হয়েছে। ঠিক করতে সময় লাগবে। আমি আশা করি নতুন বাংলাদেশ তৈরিতে সবাই আমার পাশে থাকবেন, সহায়তা করবেন। So this is the beginning of that process. I hope you'll have patience and stay with us, help us. 2013 সালের 5 মে মতিঝিল শাপলা চত্বরে হেফাজত ইসলামের সমাবেশে নির্বিচারে গুলি চালিয়ে গণহত্যা করা হয়েছে এমন অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 34 জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে দুপুরে এ মামলার আবেদন করেন বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল সরদার চাখারি। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করেন এবং মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে মামলা নেয়ার নির্দেশ দেন। একই দিনে শেখ হাসিনা সহ 40 জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদের পরিবার। সকালে রংপুর আদালতে এ মামলা দায়ের করেন নিহত আবু সাইদের বড় ভাই। গত 16 জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পুলিশের গুলিতে ঘটনাস্থলেই আবু সাইদের মৃত্যু হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বিশ্ববিদ্যালয়টির অন্যতম সমন্বয়ক ছিলেন তিনি। সাইবার সিকিউরিটি আইন সহ স্বাধীন গণমাধ্যমের জন্য বাধা সব আইন সংস্কার করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। সকালে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যাকাণ্ডের বিচার নিয়ে প্রহসন হয়েছে উল্লেখ করে উপদেষ্টা জানান, তিনি দ্রুত সময়ে এর বিচার দেখতে চান। চলচ্চিত্র সেন্সর বোর্ড থাকবে কিনা তা অংশীজনদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান নাহিদ ইসলাম। মন্ত্রণালয়ের অধীনে থাকা বিটিভি সহ সব প্রতিষ্ঠানের মান উন্নয়ন ও জবাবদিহিতা নিশ্চিত করার তাগিদ দেন তিনি। ফ্রিডম অফ প্রেস যদি না থাকে, ফ্রিডম অফ স্পিচটিও কিন্তু নিশ্চিত হয় না। তো সেই জায়গায় কিন্তু গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে আমাদের কাজ করতে হবে। সেই জায়গায় বিভিন্ন ধরনের আইন এবং বিধিনিষেধ রয়েছে, যেগুলো নিয়ে সমালোচনা রয়েছে। আমাদের এই আইন এবং বিধিনিষেধগুলো কিন্তু পুনর্বিবেচনা করতে হবে। সাগররণী হত্যাকাণ্ড সহ এই ধরনের যে হত্যাকাণ্ডগুলো হয়েছে, সাংবাদিকদের উপর নিপীড়ন হয়েছে, এই বিষয়গুলোর তদন্ত করতে হবে এবং সরকারের জায়গা থেকে যা ভূমিকা বা মন্ত্রণালয়ের জায়গা থেকে সেই ভূমিকাগুলো আমরা অবশ্যই পালন করব। দ্রুততম সময়ের মধ্যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য বিদেশে যাবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য এজেড-এম জাহিদ হোসেন। তবে কোন দেশে এবং কোন হাসপাতালে চিকিৎসা নেবেন তা এখনও চূড়ান্ত হয়নি বলেও জানান তিনি। দুপুরে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে কোটা সংস্কার আন্দোলনের সময় আহতদের দেখতে এসে তিনি এসব কথা বলেন। আমরা দীর্ঘ সময় বলেছি, আমাদের দলের মহাসচিব ওই দিন বলেছেন, এটি একটি প্রক্রিয়ার মধ্যে আছে। এখন পর্যন্ত দেশ এবং কোন প্রতিষ্ঠান এটি ফাইনালাইজ হয় নাই। উনি খুব সহসাই যাবেন, এটাও যেমন মহাসচিব বলেছেন, উনি এটা বুঝে শুনিয়ে বলেছেন। ধন্যবাদ। আবার স্বাভাবিক হয়েছে রাজধানীর সব শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম। ক্লাসে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল বেশ। দীর্ঘ বন্ধের ক্ষতি কাটিয়ে উঠতে ক্লাসে বিশেষ নজর দেওয়ার উপর গুরুত্ব আরোপ করেন শিক্ষকরা। এদিকে নতুন শিক্ষা কারিকুলাম সব ক্ষেত্রে কার্যকর নয় বলে মনে করেন শিক্ষা উপদেষ্টা।
সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের কারণে 17 জুলাই থেকে অনির্দিষ্টকালের জন্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে 5 আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়ার পর শিক্ষা প্রতিষ্ঠান খোলার নির্দেশনা আসে। অবশেষে রবিবার শুরু হয়েছে দেশের সব স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম। দীর্ঘ সময় পর ক্যাম্পাসে ফিরতে পেরে সন্তুষ্ট শিক্ষার্থীরা। স্কুলে এসে ভালো লাগতেছে, বাট আমার সব ফ্রেন্ডস আসে নাই, সো আমি অনেক বোর্ড হয়েছি। মানে না ছিল ওয়াইফাই, কিছু ছিল না, তো ফ্যামিলির সাথে অনেক ভালো টাইম স্পেন্ড হয়েছে। বাসা থেকে বের হওয়ার সুযোগ পাইনি, এতদিন পর স্কুলে এসে আসলে অনেক ভালো লাগছে। আশা করি পরিস্থিতি ভালোভাবেই চলবে। শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ায় অভিভাবকদের মাঝেও ফিরেছে স্বস্তি। নতুন কারিকুলাম পরিবর্তনের দাবি করছেন কেউ কেউ। নতুন কারিকুলাম বাচ্চাদেরকে একটু যদি একটু এটা মডিফাই করে দেওয়া যেত তাহলে আমার মনে হয় ভালো হতো। এখন যদি কন্টিনিউ ক্লাসটা হয়, স্কুলটাও খোলা থাকে, দেখা যাবে বাচ্চাদের যে ঘাটতিটা হয়েছে সেই ঘাটতিটা কিছুটা হলেও পূরণ করা যাবে। গ্যাপটা পূরণ করার জন্য ক্লাসটা রেগুলার হলে ভালো হবে। দীর্ঘ ছুটিতে শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষতি হয়েছে, এই বিষয়টিতে গুরুত্ব দেওয়া হবে বলে জানান শিক্ষকরা। আমরা এক্সট্রা ক্লাস করে অথবা এক্সট্রা সময়কে ব্যবহার করে আমাদের হাতে একদিন শনিবার রয়েছে, এগুলি ক্লাসে কার্যকরী করা যায় না, অথবা শিক্ষা বোর্ড কর্তৃক কোনো নির্দেশনা আমরা পাই কিনা। আমরা বোর্ডের আন্ডারে আছে, বোর্ড যে নির্দেশনা দিবে সেই অনুযায়ী আমরা আমাদের কার্যকর। অভিভাবক এবং বাচ্চারা মিলে যদি বাঁচার চেষ্টা করে এবং স্কুলে রেগুলার আসে, ক্লাস হয়, কাভার আপ করা সম্ভব। ঘাটতি হয়নি সেটা কিন্তু বলা যাবে না। অবশ্যই 1 মাস যদি না বই না ধরে থাকে, না ছুঁয়ে থাকে, তাহলে তোর পর ঘাটতি হয়েছেই। এদিকে দুপুরে সচিবালয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। তিনি নতুন কারিকুলাম নিয়ে প্রশ্ন তোলেন। অন্তত এখন একটা যেই শিক্ষাক্রম বাস্তবায়ন যোগ্য না, এটাকে তো রাখা যাবে না। কিন্তু আমরা চেষ্টা করব, আবারও আমি বলছি, আমরা চেষ্টা করব এমনভাবে এটাকে যারা এর মধ্যে ঢুকে পড়েছে যে ছাত্ররা, তাদের যেন বিন্দুমাত্র কোনো অস্বস্তি বোধ না হয়। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। সম্প্রতি রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে জীবন বাঁচাতে রাজনীতিবিদ, পুলিশ কর্মকর্তা ও বিচারক সহ 626 জন বিভিন্ন সেনানিবাসে আশ্রয় নেন। এর মধ্যে 615 জন সেনানিবাস ছেড়ে গেছেন, এখন রয়েছেন 7 জন। আর অভিযোগ বা মামলার ভিত্তিতে 4 জনকে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করা হয়। সকালে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আইএসপিআর। এতে আরও বলা হয়, আশ্রয় নেয়া ব্যক্তিদের মধ্যে 24 জন রাজনীতিবিদ, 5 জন বিচারক, 19 জন বেসামরিক প্রশাসনের কর্মকর্তা, 28 জন পুলিশ কর্মকর্তা, 487 জন পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্য, বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সহ 12 জন এবং অন্য শ্রেণী পেশার 51 জন রয়েছেন। পরিস্থিতির উন্নতি হওয়ায় 616 জন নিজ উদ্যোগে সেনানিবাস ছেড়েছেন। শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলনে যেমন নিহত হয়েছেন অনেক মানুষ, তেমনি নির্যাতিত হয়েছেন বহু শিক্ষার্থী। আওয়ামী লীগ ও ছাত্রলীগের ক্যাডারদের হাতে নির্মম নির্যাতনের শিকার হয়ে অনেকের অঙ্গহানিও ঘটে। তবুও নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় সকলের কণ্ঠে। আন্তর্জাতিক প্রসঙ্গ। অবরুদ্ধ গাজা উপত্যকার মধ্যাঞ্চলে ইসরায়েলি হামলায় অন্তত 17 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে মৃতের সংখ্যা 40,025 জনে দাঁড়ালো। স্থানীয় সময় শনিবার ওয়াইদা শহরে এই হামলা হয়। নিহতদের মধ্যে 8 শিশু ও 4 নারী রয়েছে। এদিকে ইসরায়েলের উত্তরাঞ্চলে রকেট হামলা চালিয়েছে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গ্যালিলি অঞ্চলের দিকে অন্তত 55টি রকেট ছোড়ে তারা। এ ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল। দর্শক, আরও তথ্য ও বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।